সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি মাই টিভি রমজান ও স্বাস্থ্য অনুষ্ঠানে প্রেজেন্ট বাই বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডাক্তার অমিতা হাসান। আমরা আজকে এই রমজানে কথা বলতে চাই বিশেষ করে যারা ক্যান্সারের চিকিৎসা পাচ্ছেন, আক্রান্ত হয়েছেন, হয়তোবা চিকিৎসা শুরু করেছেন, কেউ হয়তো সার্জারি হয়েছে, কারো রেডিওথেরাপি, কারো কেমোথেরাপি। এই সময়ে অনেকেই দেখা যাচ্ছে যে রোজার যে বিষয়টি রয়েছে সেটি অনেকটা ব্যাহত হয়। দ্বিতীয়ত হচ্ছে তাদের যে পুষ্টি ব্যবস্থাটি রয়েছে, যেই সময় তাদের যে সাপোর্টটি দরকার সেই সাপোর্টটি পরিবারের পক্ষ থেকে, তাদের কলিগদের পক্ষ থেকে, সোশ্যালি পক্ষ থেকে, সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করতে চাই। সে আমাদের আলোচনা আজকে যুক্ত হচ্ছেন ডাক্তার মোহাম্মদ রিফাত জিয়া হোসেন, সহকারী অধ্যাপক, অনকোলজিস্ট, অনকোলজি বিভাগ, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, পিজি হসপিটাল। এবং আপনাকে স্বাগত ডাক্তার রিফাত। আপনাকে আমরা আসলে যে বিষয়টা নিয়ে আসলে সবচেয়ে খুব সেনসিটিভ যে বিষয়টি রয়েছে, একটা রোগী যখন ক্যান্সারে আক্রান্ত হয় বা নির্ণীত হয় যে আপনার ক্যান্সার হয়েছে, এর পরবর্তীতে আপনারা একটা চিকিৎসা প্ল্যান বা ব্যবস্থাপনা করে ফেলেন যে প্রথমে ওনার আসলে কি দরকার। তা আসলে এই যে ব্যবস্থাপনাটি শুরুটা করেন ক্যান্সার চিকিৎসার যে একটা সমন্বিত একটি টিউমার বোর্ড হোক অথবা সমন্বিত চিকিৎসা ব্যবস্থা, এই বিষয়টা নিয়ে আমাদেরকে একটু শুরু করতে চাই। কিভাবে আপনারা সেটা নির্ধারণ করেন? একটা রোগী আমরা যখন আসছে ক্যান্সার নিয়ে, আমরা তিনটা যে মানে আমরা যেটা চিন্তা করি যে সে তার কী ধরনের ক্যান্সার হয়েছে, তার শারীরিক অবস্থা কী, জি। সে কোন স্টেজে আছে, এই তিনটা জিনিস মেইনলি। রাইট। তখন আমরা একটা প্ল্যান করি সে নিতে পারবে কি না। এটা ক্যান্সারের প্রতিটা রোগীর চিকিৎসা কিন্তু নির্দিষ্ট হয়ে যায় তার স্টেজ অনুযায়ী। স্টেজ ওয়ানে যে ট্রিটমেন্ট পাবে, টুতে যে ট্রিটমেন্ট, 3, 4-এ কিন্তু তা পাবে না। আমার ক্যান্সারটা কোথায় হয়েছে এটা দেখতে হবে, জি। এটা ব্রেইনে হয়েছে না বুকে হয়েছে না পেটে হয়েছে, সেই হিসেবে আমরা প্ল্যানটা করি। একদমই। আর রুগী যদি তার সাথে আর কোনো রোগ আছে কিনা, সাথে কোমরবিডিটি যেটা বলে, সহকারী রোগ যেটা আমাদের যেন রুগী হয়তো তার থাকতে পারে, তার ডায়াবেটিস থাকতে ডায়াবেটিস পারে, থাকতে পারে, তার তার কিডনি ব্লাড সমস্যা প্রেশার থাকতে থাকতে পারে। পারে, তার কিডনি সমস্যা থাকতে পারে, তার লিভার সমস্যা থাকতে পারে, তার কার্ডিয়াক সমস্যা থাকতে পারে। জি, সেই হিসাবে আমি তাকে ওইভাবে প্ল্যান করব। একদমই। আচ্ছা, আমি যেটা জানতে চাই যে এই রোজায় অনেকেই যারা মানে মুসলিম মাত্রই তো তারা এই রমজান নিয়ে অনেক বেশি তারা আবেগপ্রবণ এবং এই পবিত্র মাসে তারা সবাই রোজা রাখতে চায়। ক্যান্সার আক্রান্ত রোগীরা হয়তো আপনাদেরকে রিকোয়েস্ট করেন যে আমি কি রোজা রাখতে পারবো কিনা। এক্ষেত্রে আসলে আপনারা কখন তাদেরকে রোজা রাখার জন্য গ্রিন সিগন্যাল দিয়ে থাকেন? দেখুন, ইসলাম, আমাদের দেশের মানুষ ধর্মপ্রাণ, এটা আমি অস্বীকার করবো না, ম্যাক্সিমাম লোকে ধর্মপ্রাণ। ইসলাম এবং বিজ্ঞান কিন্তু একটা সাংঘর্ষিক না। এস পর্যন্ত সূরা বাকারায় স্পষ্ট বলা আছে যে যে রোগী যখন ভ্রমণে থাকবে বা সে অসুস্থ থাকবে, তার জন্য রোজা আল্লাহ সহজ করে দিয়েছে। না রাখলে পরবর্তীতে রাখতে পারবে অথবা ফিরাই আদায় করতে পারে। জি। আগে এখানে ইসলাম কিন্তু মানুষের শরীরকে, তার স্বাস্থ্যকে, চিকিৎসাকে কিন্তু উপরে রেখেছে। মানে সে যদি পরবর্তী সুস্থ থাকে তাহলে সে রোজা রেখে নিল বা আদায় করলো। আর আমরা যে চিকিৎসা চিন্তা করি এই ক্ষেত্রে, এখানে তিনটা ব্যাপার দেখি আমরা। তার শারীরিক অবস্থা দেখি সে কিন্তু খুব দুর্বল। তারপর নাম্বার 2 হলো তার কোনো ডায়াবেটিস, তার যদি নাম্বার 2 তার ক্যান্সার মানে কী ধরনের চিকিৎসা সে পাচ্ছে। চিকিৎসাটি আসলে পাচ্ছে এখন। আর হলো তার কোমরবিডিটিও আমাকে অবশ্যই চিন্তা করতে হবে। জি। এইটা হিসেবে আমরা তাকে চিকিৎসা করি। এটা নিয়ে কোনো আসলে টেনশন করার কিছু না, আমরা ওভাবেই করি। যদি ওভাবেই আসলে বিবেচনা করি এবং রোগী নিজে কতখানি ফিট মনে করেন ইয়েস, বা এটাও নিজে সবচেয়ে বড় জিনিস। কতখানি সুস্থ মনে করেন সে আর কি নিজেকে। রুগী নিজে করতেও পারবে, তার আমাকে ক্যাপাসিটি। তাকে দেখি তার পারফরমেন্স স্ট্যান্ডার্ড বলে মেডিকেল ভাষায়, রাইট। যেটা সারা পৃথিবী, সেটা নিতে পারবে কিনা। আমি একটা প্ল্যান দিয়ে দিলাম, রুগী নিতে পারবেন, এটা তো হবে না। কি কি কমপ্লিকেশন সাধারণত হয়ে থাকে যখন কেমোথেরাপি নেয়? জি। এই ক্ষেত্রে যেমন কেমোথেরাপিতে সবচেয়ে বেশি কমন যেটা বমির ভাব হতে পারে, বমিভাব হতে পারে। মাঝে মাঝে ডায়রি হতে পারে। তারপর হলো তার শারীরিকভাবে সে দেখা যাচ্ছে যে 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 অন্য যদি কোমরবিড রোগগুলো থাকে ওগুলো বেড়ে যেতে পারে, ইনফেকশন হতে পারে। জি। কিন্তু ক্যান্সার রোগী মানে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে এদের, এদের যে কোনো ইমিউনো কম্প্রোমাইজ থাকে ইমিউনো তারা। কম্প্রোমাইজ, জি, রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে বলে এদের যে কোনো ইনফেকশন হতে পারে। তাই জন্য এদেরকে অনেক সাবধান অবলম্বন করতে হবে। রোগীকে বোঝাতে হবে যে তার জীবনটা আগে, সে বেঁচে থাকলে তার রোজা রাখা যাবে। একদম। এটা আরেকটি বিষয় রয়েছে, ক্যান্সার নিয়ে মানুষের মধ্যে অনেক ধরনের কিছু মিথ বা ভুল ধারণা রয়েছে। অনেকে বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে, আমি শহরের কথা বাদই দিলাম, যে ক্যান্সার আক্রান্ত ব্যক্তিকে অনেকে অ্যাভয়েড করে চলে। অনেকে যে উনি যে পুকুরে গোসল করে সেখানেও যেতে চায় না। তা খাবার দাবারের মধ্যে পরিবার থেকে তাকে আলাদা করে। একে তো হচ্ছে যে উনি একটি রোগে আক্রান্ত হয়েছেন। দ্বিতীয়ত যে মানসিক চাপ পরিবারের এবং আশেপাশের লোকজনের অসহযোগিতা। এই মানসিক অবস্থা থেকে বের করে আনার জন্য আপনারা কি ধরনের পদক্ষেপ সাধারণত নিয়ে থাকেন বা বলে খুব থাকেন? এটা আপনি এই কোশ্চেনগুলো কিন্তু রুগীর লোক এবং রুগী আমাদের প্রায় সময় করে, এটা সত্যি কথা একদম।
এই আপনাকে আমি একদম স্পষ্ট কথা বলে দিচ্ছি, জি। ক্যান্সার ছোঁয়াচে রোগ নয়। ক্যান্সার যদি হাজব্যান্ডের থাকে ওয়াইফের হবে না, ওয়াইফের থাকলে হাজব্যান্ডের হবে না, একদমই। বাবার থাকলে ছেলে মেয়ের হবে না, এমন না। মা থাকলে হবে, কখনো না, নেবার। কখনো ছোঁয়াচে রোগ না ক্যান্সার, এটা একদম স্পষ্ট। আপনারা, আমি সবাইকে বলবো, সারা দেশের মানুষকে বলবো যে আপনি নিশ্চিন্ত মনে, আপনি এমনি ক্যান্সার রোগী, ক্যান্সার হয়েছে শুনলেই মানসিকভাবে সে অনেকটা ভেঙে যায়। হ্যাঁ। তা আপনারা ছোঁয়াচে মনে করে যদি রুগীকে আপনাকে আলাদা রাখতে চেষ্টা করেন বা তাকে আইসোলেট করার চেষ্টা করেন, এটা তার জন্য মানসিকভাবে আরও বিপর্যস্ত। উনি আরো অসুস্থ হয়ে আরও অসুস্থ, মানসিকভাবে অসুস্থ, শারীরিকভাবে অসুস্থ এবং মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। জি। আপনি নির্দ্বিধায় তার প্লেটে খেতে পারেন, তার সাথে ঘুমাতে পারেন, তার পোশাক পরতে পারেন, তার সাথে এক জায়গায় গোসল করতে পারেন, একই কিছু করতে পারেন, কোনো অসুবিধা নেই। একদম নির্দ্বিধায় বলতে পারছি। আমি আপনাদের স্পষ্টভাবে বলে দিচ্ছি একজন ক্যান্সার স্পেশালিস্ট হিসেবে, আপনারা ক্যান্সার ছোঁয়াছে না। এটা খুব চমৎকার বলেছেন। একটি কথা খুব সুন্দরভাবে জানতে চাই যে ক্যান্সার রোগীদের খাবার দাবার নিয়ে কিন্তু একটা ব্যাপক একটা অনর্থ রয়েছে যে এটা খাওয়া যাবে না, ওটা খাওয়া যাবে না। আসলে বিশেষ করে কেমোথেরাপি বা রেডিওথেরাপি পাওয়ার সময় বা অন্যান্য সময় তাদের খাওয়া দাওয়ার ধরনটি কেমন হওয়া উচিত? কোন খাবারের উপর আমাদের গুরুত্ব দেওয়া উচিত সবচেয়ে বেশি? সারা পৃথিবীতেই ক্যান্সার রোগীর নিউট্রিশন, মানে তাদের পুষ্টির ব্যাপারটা খুবই সিরিয়াসলি দেখা হয় যে কোনো ক্যান্সার রোগী। জি। কেননা ক্যান্সারে এমনি পুষ্টি কমে যায়। ক্যান্সার রোগী সবার আগে হলো তার কোনোভাবে ডিহাইড্রেশন হওয়া যাবে না। প্রথমত। সে পানি বা পানি জাতীয় খাবার বেশি খাবে, আচ্ছা। তার রক্ত শূন্য হওয়া যাবে না। সে এমন খাবার খাবে যেটাতে তার রক্তটা বাড়ে, কি ধরনের খাবার? যেমন ফল মূল শাকসবজি, আমাদের দেশে যেটা আছে আচ্ছা, আমাদের যে এটা অ্যাভেলেবেল, এটা খাবে। একজন গরিব মানুষ, তাকে দামি ফল খেতে হবে না। তার বাড়িতে আশেপাশে যেগুলো আমার দেশে যে ফল আছে, আয়রন সমৃদ্ধ যে আয়রন খাবারগুলো সমৃদ্ধ খাবার রয়েছে, খেলে চলবে। কচু শাক হতে পারে, হ্যাঁ, কচু শাক হতে সেটা পারে, লাল শাক হতে লাল পারে, শাক হতে পারে, সেটা হলো শাকসবজি আছে, বিভিন্ন শাকসবজি আছে। এখন যেটা শীতকালে প্রচুর শাকসবজি পাওয়া কলা যায়। অ্যাভেলেবেল, কলা কলা খেতে কলা পারে। খুবই সস্তা, এটা বেগুন, এগুলো খেতে পারে। আর খুব দামি ফল খাওয়ার কথা না। দেখা যায় যে এই একটা আর একটা নাম্বার 3 হলো প্রোটিন। অবশ্যই প্রোটিন সমৃদ্ধ প্রোটিনের খাদ্য। জায়গাটা কিভাবে আসলে পূরণ করবে? প্রোটিন, পৃথিবীতে সবচেয়ে বেশি প্রোটিন আছে কি 4টা জিনিসে, যেটা আমাদের দেশে খুব অ্যাভেলেবল। একটা দুধ, ডিম, মাছ, মাংস। রাইট। আপনি এটা দিয়ে স্যুপও বানাতে পারেন। আচ্ছা। স্যুপের মধ্যে আপনি একটু সবজি দেন, একটা ডিম দেন, একটু মাংস দেন, কিচ্ছু হবে না। আপনি অবশ্যই তেমন তো খিচুড়ির মধ্যে আপনি একটু মাংস দেন, একটু মাছ দেন, ডাল আছে, ডাল একটা ডাল সোর্স দিতে অফ পারেন। প্রোটিন। আমাদের সস্তা, কোনো দরকার নেই দামি দামি ফল। আমি দেখি যে সারা বছর একটা গরিব মানুষ সে কিনতে পারে না, দামি দামি ফল কিনে খাচ্ছে। কোনো এবং দরকার এবং নেই। এই প্রবণতা দেখা যায় যে চিকিৎসা পাচ্ছে রোগীরা দেখতে আসছে কিছু ফল ফল নিয়ে ফ্রুটস আসতেছে, নিয়ে তারা ফল আসছে নিয়ে আসছে। এবং তাই যে আমরা অনেক সময় ফল বরং যদি কিডনি ডিজিজ থাকে তখন আমরা ফল কিন্তু ইনহিবিট নিষেধ করি। করে থাকি। রাইট। আমার রুগীর দরকার পুষ্টি। পুষ্টির জন্য আমি তো সহজে আবার বললাম, পানি বা পানি জাতীয় খাবার, তারপর প্রোটিন সমৃদ্ধ খাবার, আর তারপর যাতে রক্ত শূন্য না হয় এই ধরনের খাবার। এই ধরনের খাবার। ডিম একটা খুব ভালো সোর্স ডিম হতে খুব পারে। ভালো একজন source। ক্যান্সার রোগী দিনে 4-5টি ডিমও ডিম খাইতে পারে, খেতে পারে। কোনো অসুবিধা এতে নেই। কোনো কোনো সমস্যা অসুবিধা হওয়ার নেই। কথা যদি না। রোগীর চর্বির লেভেল খুব বেশি না হয় তাহলে তো সে নির্দ্বিধায় খেতে ডিম পারে। খেতে পারে। চর্বি আসলে ডিম তো খুব ভালো একটা খুবই সোর্স ভালো একটা প্রোটিনের জন্য। আমরা আরেকটা বিষয় জানতে চাই যে আসলে এই যে যারা আসলে ক্যান্সার সার্ভাইভাল যারা রয়েছেন, দেখা যাচ্ছে যে উনি ক্যান্সার থেকে উঠে এসেছেন, 5 ইয়ার্স জি, জি। হয়ে গেছে বা এর মধ্যে আর কোনো রিল্যাপস হয়নি। ওনাদের আসলে রোজা রাখার ব্যাপারে বা 8-10টা মানুষের সাথে কোনো পার্থক্য হবে কিনা? মোটেই না। একজন ক্যান্সার সার্ভাইভাল পেশেন্টকে নির্দ্বিধায় আমি বলব যে উনি একজন সাধারণ মানুষের মতো জীবনযাপন করবেন এবং খাওয়া-দাওয়ার এবং খাওয়া দাওয়া everything সাধারণ মানুষের মতো সবকিছু। খাবে। আর যদি তার কোমরবিড কোনো ডিজিজ থাকে ওটা সে চিকিৎসা করবে। সে শুধু তার একটাই কাজ, সে মাঝে মাঝে ফলো আপে চেক আপে একজন ক্যান্সার ডাক্তারের কাছে আসবে। এছাড়া আর কোনো তার স্বাভাবিক জীবনযাপন করবে। কোনোভাবে কনফিউশন আসবে, ক্যান্সার ডাক্তারের সাথে কথা বলতে পারে। করতে পারবে। আরেকটি যে বিষয়টি বলতে চাই যে অনেকেই মানে পেরিফেরাল মানে বিশেষ করে যারা প্রত্যন্ত অঞ্চলে থাকেন, রুট লেভেলে থাকেন, তারা অনেকেই খুব অসচেতনভাবে ক্যান্সারটিকে শেষ স্টেজে নিয়ে তারপরে হয়তো আপনাদের কাছে আসেন। এই ক্যান্সার সচেতনতা বাড়ানোর ক্ষেত্রে একেবারেই সমগ্র দেশে কী ধরনের ক্যাম্পেইন আমাদের প্রয়োজন? যে বিশেষ করে প্রতিরোধযোগ্য যে ক্যান্সারগুলো রয়েছে? এইটা আপনি তো বলেছেন এটা নন কমিউনিকেবল ডিজিজ। সারা ওয়ার্ল্ড ওয়াইড এবং আমাদের দেশের নন কমিউনিকেবল ডিজিজগুলোর ব্যাপারে এখন সরকারগুলো সচেতন হচ্ছে। এটা কিন্তু একজন ক্যান্সার বা একজন অনকোলজিস্টের একার দায়িত্ব না। এটা না, পুরা অবশ্যই। দেশের চিকিৎসা সমাজের দায়িত্ব, সরকারের দায়িত্ব, দেশের যে এনজিওগুলো আছে, দেশের যে মিডিয়া আছে, সবার দায়িত্ব। যে ক্যান্সার সম্পর্কে যে বিভিন্ন মিথ আছে এগুলো ভেঙে দিতে হবে। যে ক্যান্সার চিকিৎসার শুরুতেই যদি করা যায়, অলমোস্ট ম্যাক্সিমাম ক্যান্সার ভালো হয়, শুরুতেই যদি একদম সে চিকিৎসা detect করা যায়। আমাদের দেশে যেটা আপনি বললেন, মানুষ অনেক সময় হেলা করে, দেরি করে আসে। এমন
মানে স্টেজ 4-এ ক্যান্সার আসা আর স্টেজ 1-এ আসা বা 2-তে আসা অনেক পার্থক্য। অনেক পার্থক্য। এটা 1-2 পেশেন্ট 1 স্টেজ বা 2-তে আসলে পেশেন্ট ভালো হওয়ার সম্ভাবনা প্রচুর বেশি। এই জিনিসটা যদি একটু রেগুলার চেক আপ জিনিসটা, দেশে কিন্তু এখন অনকোলজির সঙ্গে মোটামুটি যা আছে খারাপ না, কিন্তু আমাদের যদি রুগীরা সচেতন থাকে, সময় মতো একজন ক্যান্সার স্পেশালিস্ট কাছে আসে, তার কিন্তু ভালো হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি। বিশেষ করে স্ক্রিনিংয়ের একটি ব্যাপার রয়েছে, বিশেষ করে অনেক সময় ব্রেস্ট ক্যান্সার এবং জরায়ুর ক্যান্সার বা এটা কিন্তু স্ক্রিনিংয়ের মাধ্যমে অনেকটাই মানে আর্লি ডিটেকশন সম্ভব। তো এই জায়গাটিতে আসলে আরও আমাদের কাজ করার প্রয়োজন রয়েছে কিনা? অবশ্যই দেশে আমি মনে করি দেশের 64টা জেলায় দরকার পড়লে আমাদের যে থানা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে উপজেলা পর্যায়ে অবশ্যই স্ক্রিনিং সুবিধা থাকা উচিত। কেন এগুলো নিরাময়যোগ্য। আপনি যে ক্যান্সারগুলোর কথা বলেছেন, এগুলো নিরাময়যোগ্য। যদি শুরুতে স্ক্রিনিং করে ট্রিটমেন্ট শুরু করা যায়, অবশ্যই রোগী ভালো হওয়ার সম্ভাবনা বেশি অনেক। হোসেন, ডাক্তার রিফাত, আমরা একেবারে শেষ পর্যায়ের দিকে আমরা একটু জানতে চাই যে রমজানে বিশেষ করে খাবারের সাথে একটা মানে মানুষ তো আসলে সারাদিনের মধ্যে খাবার একটি গুরুত্বপূর্ণ অংশ। যারা ক্যান্সার পেশেন্ট রয়েছেন তাদের সমন্বিত খাদ্য ব্যবস্থাপনা মধ্যে কি আলাদা কোনো পার্থক্য রয়েছে কিনা, বা পরিবারের সদস্যদেরকে আলাদা গুরুত্ব দেওয়া উচিত এটা কিনা? একটা ভালো কথা। আমি বললাম যে ক্যান্সার রোগীর পুষ্টি খুবই জরুরি, কিন্তু এখানে একটা ব্যাপার আছে কোলোরেক্টাল ক্যান্সার, যেটা কোলন ক্যান্সার, অন্ত্রের ক্যান্সার। অন্ত্রের ক্যান্সার যেটা বলছিলাম, অন্ত্রের ক্যান্সারের সাথে লাল মাংসের একটা সম্পর্ক আছে একেবারেই। যেমন আমরা এই ক্ষেত্রে ভাজিবো না, বেশি ভাজিবো না, বেশি তৈলাক্ত, বেশি মশলা দিয়ে, আমাদের দেশে অনেকে আছে অনেক যে ভাজি বেশি মানে মশলা বেশি দিয়ে খাওয়া, এটা আমরা স্টোমাক ক্যান্সারের ক্ষেত্রে আমরা এটা না করি। যেমন আমাদের দেশে মানুষ কেউ কেউ পছন্দ করে এগুলো, কিন্তু আমি মনে করি ক্যান্সার রোগীর ব্যাপারে একটু এই ব্যাপারে একটু আলাদা হবে। জি, যে কোলোরেক্টাল ক্যান্সার, কোলন ক্যান্সার হয়, অন্ত্রের ক্যান্সার হয়, পায়খানা রাস্তার ক্যান্সার হয়, উনি লাল মাংসটা অ্যাভয়েড করাটা ভালো। ভালো। খেলেও কম খাবে। সে অন্যভাবে খেতে পারে, লাল মাংস সে অবশ্যই খাবে। লাল মাংস খাবে না, সে মাংস খাবে, গরু মাংস খাবে, গরু মাংস পছন্দ অনেকেই করে। জি, সেক্ষেত্রে সে একটু সেদ্ধ করে খেতে পারে, চাইনিজরা যেরকম করে রান্না করে খায় ওভাবে সে খেতে পারে। আচ্ছা। যেমন স্টোমাক ক্যান্সার ক্ষেত্রে যেটা বলে যে ভাজি বুনা পোড়া, এগুলো আমরা অ্যাভয়েড করতে পারি। অ্যাভয়েড করার কথা। সে এটা একটু সেদ্ধ করে খেতে পারে, একটু চাইনিজের মতো করে কম মশলা দিয়ে খেতে পারে, একটু সেদ্ধ করে খেতে পারে। ফাইবার জাতীয় খাবার Yes, পরিমাণ correct. বাড়াতে হবে। এটা আরেকটু ভালো কথা বলেন। অবশ্যই ফাইবার, এনি ফাইব্রাস ফুড, যেমন শাক জাতীয় খাবার, সবজি যেগুলোতে, জি। এগুলো কিন্তু এগুলোর অ্যান্টিঅক্সিডেন্ট আছে। এগুলো ক্যান্সার, অ্যান্টিঅক্সিডেন্টটা কিন্তু ক্যান্সার রোগও প্রতিরোধ করে, জি, হার্টের মানে ব্রেইনের রোগগুলো অনেক প্রতিরোধ করে। ফাইব্রাস ফুডটা অবশ্যই এনকারেজ, যেমন বেশি পরিমাণ লিকুইড খাবে, বেশি ফাইব্রাস পরিমাণ খাবে, ফল শাকসবজি বেশি খাবে। এই রোগীগুলোর জন্য এটা একটু এবং একটু আমার আলাদা। মনে হয় যে পরিবারের যারা অন্যান্য সদস্য রয়েছে তাদেরও আসলে ব্যাপারটা খেয়াল রাখা যেহেতু উচিত। ক্যান্সার, একটু আগে কথা বললাম, জেনেটিক সম্পর্ক আছে, জি, তাদেরকেও প্রথম থেকে এইভাবে থাকলে এভাবে যদি মানে পুরো প্রতিরোধ করা খাদ্যাভ্যাসটি যদি এইভাবে করা যায়, জি মানে পুরা জাতি মেনু গোছানো, ডাইনিং জি। মেনুটা এভাবে করা যায় তাহলে ভালো, এবং অভ্যাসেই কিন্তু মানুষ খাদ্যের সাথে সম্পৃক্ত থাকে। অসংখ্য ধন্যবাদ ডাক্তার রিফাত আমাদের সঙ্গে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমরা বিশেষ করে ক্যান্সার রোগীরা যারা চিকিৎসা পাচ্ছেন, কেমোথেরাপি, রেডিওথেরাপি অথবা পোস্ট সার্জারি অবস্থায় তাদের আসলে জীবনধারা পদ্ধতি কেমন হবে, তাদের খাদ্যাভ্যাসটি কেমন হওয়া উচিত এবং প্রতিরোধের জন্য বিশেষ করে জেনেটিক যে সংযোগটি রয়েছে সে বিষয়ে কিন্তু আমরা গুরুত্বপূর্ণ কথা বলেছি। এবং সমগ্র বাংলাদেশে যদি আসলে এই স্ক্রিনিং বা ক্যান্সার স্ক্রিনিং ব্যবস্থাটি আরও সুসংহত করা যায় তাহলে আমরা নিশ্চয়ই ক্যান্সারকে আরও দ্রুত প্রতিরোধ করতে পারবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।